বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার ধারাবাহিকতায় আজও আমি বাস্তব সংখ্যার মধ্যে আসছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ নিয়ে। মনে রাখবেন, বাস্তব সংখ্যার 4টি স্বীকার্য মেনে চলে। 4টি স্বীকার্য হলো বাস্তব সংখ্যার সম্প্রসারণ স্বীকার্য, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। আমি প্রত্যেকটা স্বীকার্যের নাম লিখবো এবং স্বীকার্যটা লিখবো। আসুন, প্রথমে লিখবো হলো সম্প্রসারণ স্বীকার্য। সম্প্রসারণ স্বীকার্য। তাহলে সম্প্রসারণ স্বীকার্য কি? সম্প্রসারণ স্বীকার্য হলো বাস্তব সংখ্যার সেটে অন্তত পক্ষে 2টি সদস্য বিদ্যমান থাকবে। তাহলে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট আর এর অন্তত পক্ষে বাস্তব সংখ্যার সেট আর এর অন্তত পক্ষে 2টি সদস্য বিদ্যমান থাকবে। তাহলে কি পেলাম? সম্প্রসারণ স্বীকার্যের মধ্যে যে বাস্তব সংখ্যার সেট আর এর কমপক্ষে বা অন্তত পক্ষে 2টি সদস্য বিদ্যমান থাকবে। এবার আমরা শিখবো বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। মনে রাখবেন, বাস্তব সংখ্যা যোগের সাপেক্ষে কিছু ধর্ম মেনে চলে আর গুণের সাপেক্ষে কিছু ধর্ম মেনে চলে। যোগের সাপেক্ষে এবং গুণের সাপেক্ষে যে ধর্মগুলি মেনে চলে, এই ধর্মগুলিকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। তাহলে ফিল্ড স্বীকার্য লিখবো 2 নম্বরে, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। ফিল্ড স্বীকার্য কি? বাস্তব সংখ্যা যোগ ও গুণের সাপেক্ষে কিছু ধর্ম মেনে চলে, এই ধর্মগুলিকে একত্রে বলা হয় ফিল্ড স্বীকার্য। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট আর যোগ ও গুণের সাপেক্ষে যে স্বীকার্যগুলো মেনে চলে তাদেরকে একত্রে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য বলে। তাহলে আসুন আমরা ফিল্ড স্বীকার্যতা আলোচনা করি। প্রথমে যোগের ধর্মগুলি আমরা একটু দেখব। প্রথমে লিখবো যোগ স্বীকার্য। যোগ স্বীকার্য নাম্বার 1, এটাকে আমরা যোগের গুলিকে এডিশন সংক্ষিপ্ত রূপে A1, A2, A3 আপ টু A5 দ্বারা প্রকাশ করব। প্রথমটা হলো আবদ্ধতা বিধি। A1, এটাকে আমরা বলি আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি। এই আবদ্ধতা বিধিটা কি শুনুন। এই আবদ্ধতা বিধি হলো যে কোনো দুটো বাস্তব সংখ্যা, এই দেখেন, ফর অল a, b belongs to R হলে a plus
বি বিলংস টু আর হবে। এটা হলো আবদ্ধতা বিধি, অর্থাৎ দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা নিয়ে যোগ করলে সেই রেজাল্টও একটা বাস্তব সংখ্যা হবে। এরপরে দেখুন নাম্বার 2, সংযোজন বিধি। নাম্বার 2 হলো, প্রথমটা হলো আবদ্ধতা বিধি, নাম্বার 2 হলো সংযোজন বিধি। সংযোজন বিধি এটা আবার কি? এখানে ছিল দুটো, পরেরটা হলো, এটা হলো তিনটা। a, b, c belongs to r হলে দেখুন a প্লাস b এর সাথে c যদি যোগ হয়, এটা জোড়া ভেঙে এরকম হলেও রেজাল্ট একই থাকবে। এটা হলো a2, a3, এটা হলো এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি এটা আবার কেমন কথা? এটা হলো দেয়ার এক্সিস্ট হলো বাস্তব সংখ্যার সেট আর এর মধ্যে একটা সদস্য বিদ্যমান থাকবে, যে জন্য, মানে দেখুন এত যেন এর সাথে এই 0 যোগ হবে বা 0-র সাথে a যোগ হবে, রেজাল্ট a হবে, ফর অল a বিলংস টু r। অর্থাৎ বাস্তব সংখ্যার সেট আর এর মধ্যে এমন একটা সদস্য 0 বিদ্যমান থাকবে, যেটা বাস্তব সংখ্যার যে কোনো সদস্যের সাথে যোগ হলে ওই সদস্যের চেহারার কোনো পরিবর্তন আনতে পারবে না। এটাকে বলা হয় এককের বা অবেদকের অস্তিত্ব বিধি। নাম্বার 4, এটাকে আমরা বলি a4। a4 কে আমরা বলি বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব বিধি। অস্তিত্ব বিধি, এই বিপরীতকের অস্তিত্ব বিধি কি দেখুন, a belongs to, এই যে ফর অল a belongs to r হলে there exist minus a belongs to r যেন a plus minus a বা minus a plus a is equal to 0। অর্থাৎ যে কোনো সদস্য মানে আর এর থেকে যে কোনো সদস্য যদি আমরা চয়েস করি, আর এর মধ্যে তার একটা বিপরীত সদস্য এমন ভাবে বিদ্যমান থাকবে যাদেরকে যোগ করলে যোগফল অবেদক বা 0 হবে। সর্বশেষ যে বিধিটা, এটাকে আমরা বলি বিনিময় বিধি। বিনিময় বিধি, এই বিনিময় বিধি বা কমিউটেটিভ বিধি, কমিউটেটিভ ল, এই বিনিময় বিধিটা কি? বাস্তব সংখ্যার মধ্য থেকে আপনি যে কোনো দুটো সদস্য নেন, সদস্য নিলে তাদের যেভাবেই যোগ করুন না কেন, a প্লাস বি অথবা বি প্লাস এ, অর্থাৎ তারা অবস্থান বিনিময় করে যোগ করলেও রেজাল্টের কোনো পরিবর্তন ঘটবে না। এই জন্য বি এ প্লাস বি বা বি প্লাস এ এরা পরস্পর সমান। এটাকে বলা হয় কমিউটেটিভ ল অথবা বিনিময় বিধি। এই পাঁচটা হলো যোগের সাপেক্ষে ধর্ম। একইভাবে পাঁচটা গুণের সাপেক্ষে ধর্ম আছে, ওইটাকে বলা হয় গুণ স্বীকার্য। তাহলে এটাকে আমরা বললাম যোগ স্বীকার্য। আশা করি এটা আপনারা তুলে রাখবেন খাতায়। এখন আমি জাস্ট এইটার মধ্যেই গুণ স্বীকার্যটা দেখাবো, আপনারা আশা করি সহজে ধরতে পারবেন বিষয়টাকে। তাহলে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি বাস্তব সংখ্যার গুণ স্বীকার্য। আমি একটু এটা টপে লিখে নিলাম, এটা গেল যোগ স্বীকার্য। এখন আমি লিখবো বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য পরে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গুণন স্বীকার্য। দেখুন গুণন স্বীকার্য গুলিও জাস্ট এরকমই, শুধু গুণকে আমরা বলি মাল্টিপ্লিকেশন, এর সংক্ষিপ্ত রূপগুলি আমরা নিব m1 m2 আপ টু m5 পর্যন্ত। প্রথমটা হলো আবদ্ধতা বিধি। এটাও আবদ্ধতা বিধি, তবে গুণের আবদ্ধতা। আবদ্ধতা বিধি। আপনারা যদি যোগের গুলি পারেন, আশা করি গুণের গুলি খুবই সহজ হবে। ঠিক একই রকম দেখুন, এই শর্তের মধ্যে যোগের জায়গায় শুধু সিম্বলটা বসবে গুণ। তাহলে আমরা কি লিখবো? ফর অল a, b belongs to r imply
এ বি বিলংস টু আর। দেখুন এখানে যোগে ছিল যোগ চিহ্ন, এখানে গুণনে গুণ চিহ্ন বসছে। এরপরে M2 এখানেও সংযোজন বিধি, সংযোজন বিধি, সংযোজন বিধি। এখানেও লক্ষ্য করুন এখানে সদস্য তিনটা, এখানেও আমাদের সদস্য থাকবে তিনটা। ফর অল A, B, C belongs to R imply AB into C is equal to A into BC। দেখুন এখানেও জোড়া ভেঙে গেছিল, এখানেও জোড়া ভেঙে গেছে। নাম্বার 3 এটা হলো M3, এটাকে আমরা বলি এককের অস্তিত্ব বিধি। তাহলে এককের অস্তিত্ব বিধিটা কি রকম লক্ষ্য করবেন। এককের অস্তিত্ব বিধি, এককের অস্তিত্ব বিধি। যোগের একক 0, গুণের একক 1। ঠিক এখানে যেভাবে শুরু করছি এখানেও there exist 1 belongs to R, যেন 1 into A equal to A into 1 is equal to A for all A belongs to R। অর্থাৎ R এর মধ্যে থেকে যে কোনো একটা সদস্য A নিলে এর সাথে 1 কে আমরা যেভাবেই গুণ করি না কেন রেজাল্ট এই থাকবে। M4 এটা হলো বিপরীতকের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি। এই বিপরীতকের অস্তিত্ব বিধি লক্ষ্য করুন, যোগের ক্ষেত্রে বিপরীত হলো মাইনাসে, বা বিপরীতের ক্ষেত্রে বিপরীত হলো গুণের ক্ষেত্রে এই ইনভার্স। তবে এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয়, তা হলো আমরা যার ইনভার্স করব সে কখনোই 0 হতে পারবে না, কারণ 0-র ইনভার্স বিদ্যমান নেই। তাহলে এর মান আর এর মধ্যে একটা সদস্য এ বিদ্যমান থাকবে যে নিজে কখনো 0 হবে না। এটা হলে there exist a inverse belongs to R। এটা যদি হয় তাহলে আর এর মধ্যে তার একটা ইনভার্স সদস্য বিদ্যমান থাকবে যেন A into A inverse is equal to A inverse into A is equal to 1 হবে। সর্বশেষ M5 এটাকে আমরা বলি কমিউটেটিভ বা বিনিময় বিধি। ঠিক যোগের ক্ষেত্রে প্লাস দ্বারা বিনিময় করছে, এখানে গুণের ক্ষেত্রে ইনটু বা গুণ সাইন দ্বারা বিনিময় হবে, এটাকে আমরা লিখব বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? ফর অল A, B belongs to R is imply A into B is equal to B into A, ইনটু সাইন না দিলেও চলবে। এটা হলো আমাদের 10টা বিধি। এই 10টা বিধি, 5টা হলো যোগের সাপেক্ষে বিধি, 5টা হলো গুণের সাপেক্ষে বিধি। এই 10টা বিধিকে আমরা একত্রে বলি বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। আশা করি আপনারা ফিল্ড স্বীকার্য বুঝতে পারছেন। এবার আমাদের দ্বিতীয় স্বীকার্য আমরা 30 সেকেন্ড। এখন আমি আপনাদের বাস্তব সংখ্যার তৃতীয় যে বিষয়টা সেটা হলো বাস্তব সংখ্যার 3 নাম্বার স্বীকার্য, সেটা হলো বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য বা অর্ডার স্বীকার্য বা বিন্যাস স্বীকার্য। এই 3টা নাম আছে এটার। অর্ডার হলো ইংরেজিতে, বাংলায় আমরা বলতে পারি ক্রম স্বীকার্য বা বিন্যাস স্বীকার্য। এই স্বীকার্যটার মধ্যে 4টা ধর্ম আছে। 4টা ধর্ম আসুন আমরা একটু দেখে নেই 4টা ধর্ম কি। আমরা ও এর অর্ডারের প্রথম বর্ণ ও এর উপর বেস করে 1 ও 2 ও 3 আপ টু ও 4 দ্বারা প্রকাশ করি। তাহলে O1 এই 1 ধর্মের মধ্যে কি আছে বা প্রথম স্বীকার্যের মধ্যে কি বলা আছে? বাস্তব সংখ্যা থেকে যে কোনো দুটো সদস্য এ আর বি যদি চয়েস করি, তাহলে দেখেন বাস্তব সংখ্যার দুটো সদস্য এ আর বি যদি চয়েস করি, হয় তারা সমান হবে বা অসমান হবে। সমান হলে তো এ ইকুয়াল টু বি, আর যদি অসমান হয় তখন এ বি এর থেকে বড় হবে অথবা বি এর থেকে বড় হবে। 2-3টা ঘটনা ঘটতে পারে, এর বাইরে কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে দেখুন। প্রথমত এর থেকে বি বড় হতে পারে, দ্বিতীয়ত এটা বা দিলাম, বা এ আর বি সমান হতে পারে, বা এ বি এর থেকে বড় হতে পারে। এই 3টা ঘটনার বাইরে কোনো ঘটনা ঘটতে পারে না।
ও টু। এই বাস্তব সংখ্যার মধ্য থেকে আমি যে কোনো তিনটা সদস্য নিব। দেখুন এ বি সি, এই তিনটা সদস্য বাস্তব সংখ্যার মধ্য থেকে নিলাম হলে এই তিনটা সদস্য বাস্তব সংখ্যার মধ্যে নিলাম এবং এ কে ধরলাম বি এর থেকে বড় ও বি কে ধরলাম সি এর থেকে বড়। দেখুন এ বি এর থেকে বড়, বি আবার সি এর থেকে বড়, তিনটার মধ্যেই সম্পর্ক আছে। এ আর সি এর মধ্যে সম্পর্কটা স্থাপন করছে বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখেন এই তিনটার মধ্যে সবার থেকে ছোট হলো সি, সি এর থেকে বড় বি, আর বি এর থেকে বড় এ। তাহলে এ হলো বড়, বি হলো মেজো, সি হলো ছোট। তাহলে এটাকে আমরা অনেক সময় বলি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। কেন বলি? এর সাথে সি এর সরাসরি কোনো সম্পর্ক নেই, দুটোর মধ্যে মধ্যস্থতাকারী হলো বি, বি এর সাথে সম্পর্ক সি এর আছে, বি এর সাথে সম্পর্ক এ এর আছে। তাহলে কে বড়? এখানে বড় হলো এ, সব থেকে ছোট হলো সি, মধ্যকে বি। তাহলে এ হলো সি এর থেকে বড়। এটা হলো অর্ডার শিকার যে দ্বিতীয়টা। এবার আসুন অর্ডার শিকার যে 3 নাম্বারটা লিখবো আমরা। এখানেও আমরা চাইলে তিনটা সদস্য চয়েস করতে পারি। তিনটা সদস্য কিরকম? এ কমা বি কমা সি বিলংস টু আর হলে এবং এ ইজ লেস দেন বি হলে এ প্লাস সি বি প্লাস সি, অর্থাৎ সি এর পরিচয় যাই হোক না কেন উভয় পাশে সি যোগ করলে যে পাশটা বড় ছিল সেই ক্রমটা ঠিক থাকবে। ও ফোর, এটা সর্বশেষ স্বীকার্য। এখানেও আমরা তিনটা সদস্য চয়েস করব, এ বি সি তিনটাই আর এর সদস্য এবং স্পেশালি আমরা সি কে ধরবো জিরোর থেকে বড় হলে এবং এ ইজ লেস দেন বি ইজ ইমপ্লাই এসি ইজ লেস দেন বিসি। মনে রাখবেন সি যদি জিরোর থেকে বড় হয়, সি কে যদি উভয় পাশে গুণ করি রেজাল্টের কোনো পরিবর্তন হয় না, যে পাশ বড় ছিল ওই পাশটা বড়ই থাকবে, ওই পাশটা বড়ই থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমি সর্বশেষ আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। এটা ছিল 3 নাম্বার। এখন যেটা আলোচনা করব এটা হলো 4 নাম্বার, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। এখন প্রশ্ন হলো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য কি? প্রথমে আপনারা একটু দেখে নেন উদাহরণটা, তাহলে আমি লিখলে সহজে বুঝবেন। সম্পূর্ণতা স্বীকার্য আপনাদেরকে একটু বলে দেই। দেখুন এখানে আমি একটা সেট লিখলাম, এই সেটের সর্বোচ্চ মান হলো 100 আর এই সেটের মধ্যে যা আছে তার মধ্যে সর্বনিম্ন মান হলো 2। তাহলে যেহেতু এটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে আছে, এর ডানে যদি যাই আমরা দেখুন জোড় সংখ্যার একটা সেট লিখছি, পরেরটা হবে 102 104 এইভাবে অগ্রসর হবে। আর যদি কমাই পরেরটা হবে 0, তারপরেরটা হবে -2 এভাবে অগ্রসর হবে। তাহলে এইটা যদি একটা বাস্তব সংখ্যার সেট হয়, এই সেটের ঊর্ধ্বসীমা 100 নিম্নসীমা 2, এরপরে এই সেটের ঊর্ধ্বসীমা 102 104 এরকম করে যা আছে সবাই ঊর্ধ্ব কেন? এই সেটের মধ্যে যে সদস্যগুলি আছে তাদের থেকে বড় সদস্যগুলি হলো এই সেটের ঊর্ধ্বসীমা, আর সর্বনিম্ন যেটা আছে সেটা বা তার থেকে ছোটগুলি হলো নিম্নসীমা। তাহলে এখানে ফোকাস করুন, যতগুলি ঊর্ধ্বসীমা আছে তার মধ্যে সব থেকে এটা হলো ছোট আর বাকিগুলি 100 থেকে বড়, আর যতগুলি নিম্ন সীমা আছে তার মধ্যে এই 2ই হলো সব থেকে বড়। দেখুন 2 এর থেকে 0 ছোট, 0 থেকে -2 আরো ছোট আরো ছোট। তাহলে এই জন্য বাস্তব সংখ্যার স্বীকার্যের মধ্যে কি বলা আছে প্রত্যেক বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটে, এটা ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান, অর্থাৎ যে সেটটার ঊর্ধ্বসীমা আছে সেই ঊর্ধ্বসীমাটা সেটের মধ্যেই থাকবে এবং এটা সব থেকে ছোট ঊর্ধ্বসীমা হবে। এটা এর বাইরে যা থাকবে সেটা হলো এর থেকে বড় হবে এবং এটা সেটের বাইরে থাকবে। এই জন্য বলা হলো বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং নিম্নে সীমাবদ্ধ সেটের বৃহত্তম নিম্ন সীমা বিদ্যমান। তাহলে আমরা কি লিখবো?
বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বে সীমা এবং নিম্নে সীমাবদ্ধ সেটের বৃহত্তম নিম্ন সীমা বিদ্যমান। বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্যক বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্যক ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটের ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং নিম্নে সীমাবদ্ধ সেটের বৃহত্তম নিম্ন সীমা বিদ্যমান। এটা একটা শব্দ, নিম্ন ঊর্ধ্বসীমা বিদ্যমান। এটাই হলো আমাদের বাস্তব সংখ্যার 4টা স্বীকার্য ছিল। আমরা এটুকু আলোচনা করলাম। আশা করি ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এটা ভালোভাবে একটু লক্ষ্য করবেন, যেহেতু অল্টারনেট কোশ্চেন নেই, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের প্রশ্ন আসতে পারে 3 মার্কের জন্য বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্যটি লিখুন, অথবা বলতে পারে বাস্তব সংখ্যার স্বীকার্য কয়টি লিখুন এবং বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্যটি উল্লেখ করুন। 3 মার্কসের প্রশ্ন থাকতে পারে। অথবা আপনাকে বলতে পারে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য বলতে কি বুঝেন, ফিল্ড স্বীকার্যটি লিখুন। এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন আলাদা করেও দিতে পারে, আর 5 মার্কে দিলে একটা কোশ্চেনের মধ্যেও এটা দিতে পারে। আশা করি আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। আজকে এই ক্লাসে এতটুকুই। আল্লাহ হাফেজ।